শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভে ছাত্র জনতা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাফওয়ান, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন এবং ছাত্র জনতার সমাবেশের প্রস্তুতি কেমন, সব মিলিয়ে জানাবেন। ইশরাত, আওয়ামী লীগ নিষিদ্ধের এক দফা দাবিতে যে আন্দোলনটি শুরু হয়েছে গতকাল রাত থেকে, সেটি কিন্তু এই মুহূর্তে 13 ঘন্টা পেরিয়ে গেছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে বা উপদেষ্টাদের পক্ষ থেকে এই যারা এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধের যে চূড়ান্ত ঘোষণা তারা চাচ্ছেন সেরকম কোনো আশারূপ ফলাফল এখন পর্যন্ত তারা আসলে পায়নি। আর যার কারণে তারা আসলে গতকাল রাত থেকে যেটি বলে আসছিলেন যে যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিবাদের দোসর এবং স্বৈরাচার শেখ হাসিনা তার আসলে বিচার করা না হবে এবং তার যে দল রয়েছে রাজনৈতিক দল আওয়ামী লীগ, এটি আসলে সম্পূর্ণভাবে রাজনীতি নিষিদ্ধ করা না হবে, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আসলে তারা চালিয়ে নিয়ে যাবে। এবং তারা কিন্তু ইতিমধ্যে পরবর্তী একটি কর্মসূচি ঘোষণা করেছে যে সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে এবং তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক পাশে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু তারা একটি সমাবেশ করার কথা রয়েছে এবং সকাল থেকেই সেটির প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। আমরা যেটি দেখতে পেয়েছি এখানে যে রাস্তাটি রয়েছে ইন্টারকন্টিনেন্টালের, সেখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে ট্রাকের উপরে এবং সেখানে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং পাশাপাশি ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছে, এছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও একজোট হয়েছে, জুলাইয়ের যেসব শক্তি ছিল সবাই আসলে একজোট হয়ে আবারও আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমেছে এবং তারা একটি নির্দিষ্ট স্পষ্ট বার্তা গতকাল থেকে দিয়ে যাচ্ছে যে তারা কোনো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের যেই কথা বলা হচ্ছে সেটি তারা মানবেন না। অর্থাৎ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নিষিদ্ধের একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানিয়েছিলেন গতকাল যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তো তৎক্ষণাৎ আসলে যখন এই খবরটি এখানে এসে পৌঁছায় তখন তারা কিন্তু বলেছিল, এটি প্রত্যাখ্যান করে দিয়েছিল, বলেছিল এটি একটি প্রহসনমূলক কথা। অর্থাৎ তারা কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের আসলে কঠোর সমালোচনা করেছেন এই বিষয়ে যে 9 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেন আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা কেন রাস্তার মধ্যে আসলে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং তারা রাজনীতি করার সাহস পায়, সেটি আসলে তারা বলছেন। তারা আওয়ামী লীগের যে নেতাকর্মী তারা কিন্তু ইতিমধ্যে বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু রাস্তায় নেমেছেন, মিছিল করেছেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা আন্দোলন, অর্থাৎ শেখ হাসিনার পুনর্বাসন, সেটিও কিন্তু তারা চেয়েছেন। তো সেগুলোর বিরুদ্ধেই কিন্তু আজকে তারা আন্দোলনের ডাক দিয়েছে এবং আজকে কিন্তু নির্দিষ্ট কোনো ব্যানারে আসলে এই আন্দোলনটি হচ্ছে না। অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যে দলগুলো অংশ নিয়েছিল আজকে তারা একই ঐক্যবদ্ধ একটি ডাক দিয়েছে এবং তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গতকাল রাত 10টা থেকে অবস্থান করে যাচ্ছে এবং তাদের যে এক দফা দাবি, আবারও বলছি, যেটি আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, সেটি যতক্ষণ না পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসবে ততক্ষণ না পর্যন্ত তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করবেন। তো আমার কাছে ইশরাত এই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভে উত্তাল ছাত্র জনতা, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। সমাবেশ স্থলে রয়েছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদ, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি, আমাদেরকে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, রাজধানীর পল্টন এরিয়ায়। এখানে আজ কিন্তু গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন শ্রমিক অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল 10টায় কিন্তু এখানে আলোচনা সভা এবং র্যালির আয়োজন করা হয়। সকাল 10টা থেকেই কিন্তু এখানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, গণ অধিকার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেমনটি দেখতে পাচ্ছেন, সকাল থেকে কিন্তু এখানে শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা এসে কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় কিন্তু তারা এসে অংশগ্রহণ করেছেন। যেমনটি দেখতে পাচ্ছেন যে শ্রমিক অধিকারের পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন এবং তারা যেই শ্রমিক অধিকার পরিষদের যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় কিন্তু তারা অংশ নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্য কিন্তু তারা শুনছেন। আজকে মূলত
মূলত যে শ্রমিক অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিকদের যে ন্যায্য অধিকার, সেই অধিকারের বিষয়ে কিন্তু তারা কথা বলছেন। তারা যেটি বলছেন যে জনশক্তি রপ্তানি খাতে দালাল হটাও, শ্রমিকের জন্য আবাসন নিশ্চিত করো সহ নানা স্লোগান কিন্তু বা ব্যানার পেশ নিয়ে কিন্তু তারা এই আলোচনা সভায় হাজির হয়েছেন। তারা যেটি বলছে শ্রমিকের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে হবে, সেই সঙ্গে যারা বয়স্ক শ্রমিক আছে তাদের পেনশনের ব্যবস্থা কিন্তু করার দাবি কিন্তু তারা জানাচ্ছে। সেই সঙ্গে যেই ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে সেই সরকারের বিচার কেন হচ্ছে না সেই প্রসঙ্গেও কিন্তু তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় আনতে হবে। সেই সঙ্গে শ্রমিকের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার কিন্তু প্রতিষ্ঠার দাবি কিন্তু তারা জানাচ্ছেন। সকাল থেকে আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে বিভিন্ন র্যালি নিয়ে কিন্তু তারা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণের পর 10টার কিছু সময়ের পর কিন্তু এই আলোচনা সভা শুরু হয় এবং এখানে কিন্তু গণ অধিকার পরিষদের যে নুরুল হক নূর এবং ওনার আসার কিন্তু কথা রয়েছে। উনি যদিও এখনো এসে উপস্থিত হননি, তবে বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এখানে এসে উপস্থিত হবেন। তো যেমনটি দেখতে পাচ্ছেন যে এই আলোচনা সভার বক্তারা কিন্তু শ্রমিকের যে ন্যায্য অধিকার সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন। তারা বলছেন যে শ্রমিকের ন্যায্য অধিকার কিন্তু বাস্তবায়ন করতে হবে, সেই সঙ্গে শ্রমিকদের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা কিন্তু দিতে হবে। তারা বলছেন যে বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশের টিকিয়ে রাখতে হলে শ্রমিকের অধিকারের ভূমিকা কিন্তু অপরিসীম, তাই শ্রমিকদের মূল্য দেওয়ার কথা কিন্তু তারা বারবারই বলছেন। তো এই ছিল আসলে শ্রমিক অধিকার পরিষদের আলোচনা সভা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাদ আহমেদ। সপ্তাহান্তে রাজধানী বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, আপনি তো বাজারে রয়েছেন, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং কোন কোন পণ্যের দাম বাড়লো জানাবেন সব মিলিয়ে। আপনাকে ধন্যবাদ। আমরা সকাল থেকে আসলে কারণ বাজারে ঘুরছিলাম বিভিন্ন দোকানে, সেখানে আমরা যেটি দেখতে পেয়েছি, বিশেষ করে আজকে কাঁচা বাজার যেটি সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। প্রত্যেকটি সবজি কিন্তু 40 থেকে 60 টাকার মধ্যে আসলে বিক্রি হচ্ছে। বিশেষ করে পটল, ঢেঁড়স, যেসব সবজি, শসা, গাজর, অন্যান্য যেসব সবজি সেগুলো কিন্তু সর্বোচ্চ 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, আমরা যেটি কিন্তু দেখতে পেরেছি। এবং কাঁচামরিচ গত সপ্তাহেও কিন্তু অনেকটা বেশি ছিল, আজকে সেটি কিন্তু 40 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, 50 টাকা কিছু বিক্রি হচ্ছে। এছাড়া মাছ মাংস যদি আপনাদেরকে বলি, মাছের দামও কিন্তু অনেকটা স্বাভাবিক হয়েছে গত সপ্তাহের মতো, এবং মুরগির দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় 20 থেকে 25 টাকা পর্যন্ত কমেছে। আজকে লাল মুরগি, যেটি সোনালী মুরগি হিসেবে পরিচিত, সেটাও কিন্তু 245 থেকে 260 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি 145 থেকে 170 টাকার মধ্যে বিক্রি হচ্ছে আজকে আমি যেটি দেখতে পেরেছি। এছাড়া ডিম কিন্তু গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেশি আজকে বিক্রি হচ্ছে, যেটি সাদা ডিম সেটি কিন্তু গত সপ্তাহে ছিল 110 টাকা, সেটি আজকে 120 টাকা বিক্রি হচ্ছে। এবং লাল ডিম সেটি কিন্তু আজকে 120 টাকা থেকে 130 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া চালের বাজার যদি আপনাদেরকে বলি, সেটি কিন্তু গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে, তবে সেটি খুব বেশি বলার মতো না। এখন যেটি 28 চাল সেটি কিন্তু 60 থেকে 65 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এটির মানভেদে। এছাড়া নাদির শাইল সহ অন্যান্য যেসব চাল রয়েছে মিনিকেট, সেগুলোও কিন্তু মোটামুটি 70 থেকে 75 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যদিও আগামী কয়েকদিন পরেই নতুন চাল আসছে বাজারে, সেটি আসলে হয়তো চালের বাজার আরও কিছুটা কমতে পারে বলে এখানকার ব্যবসায়ীরা ধারণা করছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আর কয়েকদিন পরেই কুরবানি ঈদের বাজার শুরু হবে, ফলে সেখানে মশলার বাজারে কিন্তু কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে, এবং বিশেষ করে গোলমরিচ সহ অন্যান্য গরম মশলা যেটা, সেটির দাম কিন্তু কিছুটা বেড়েছে, অর্থাৎ সেটি 400 থেকে 450 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বৃদ্ধি হয়েছে। তবে গত বছর যেরকম মশলার বাজারে অনেক বেশি অস্থিরতা দেখা গিয়েছিল, এবার কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না। এবং বিশেষ করে জিরার বাজার কিন্তু গত বছর 1400 টাকা পর্যন্ত কেজি উঠেছিল, সেটি কিন্তু খুব বেশি। ধন্যবাদ আপনাকে। রাজধানী বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত বলছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ। ময়মনসিংহের বাজারগুলোতে কিছুটা বেড়েছে শাকসবজির দাম, তবে আগের দামে স্থিতি অবস্থায় আছে মাছ মাংসের বাজার। এই ব্যাপারে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনার কাছে জানতে চাইবো, আপনি তো বাজারে রয়েছেন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন জানাবেন?
দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা তারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অর্থাৎ ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করার কারণে প্রতিনিয়ত বাজারে কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। আর ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে উৎপাদন কমে যাওয়ায় বাজারে কিন্তু সবজির দাম সহসাই কমছে না, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ আমি এখন ময়মনসিংহের ত্রিশাল পৌর বাজারে রয়েছে। অর্থাৎ আপনার মাধ্যমে আজকে দর্শকদের একটু দরদাম জানাতে চাই। বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে, এছাড়াও ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। যদিও আমরা গত 2 সপ্তাহ আগে দেখেছি এই সবজিগুলোর দাম আরো বেশি ছিল। অর্থাৎ ক্রমান্বয়ে কিছুটা দাম কমলেও সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে তাদের সাধ্যের বাহিরে কিন্তু এখনো পর্যন্ত দাম রয়েছে। আর ব্যবসায়ীরা বলছেন যে আমদানির উপরে তাদের দাম নির্ভর করে, অর্থাৎ আমদানি কম হয় তারা বলছেন দাম বাড়ছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও কাঁচামরিচের জাজ কিন্তু কিছুটা আজকের বাজারে বেড়েছে। আজকের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। যদিও আলুর দাম কিছুটা কম রয়েছে, অর্থাৎ হল্যান্ডার আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, এছাড়াও দেশি বিভিন্ন প্রকারের আলু কিন্তু বিক্রি হচ্ছে 25 থেকে 40 টাকা কেজি দরে। সাধারণ ক্রেতা যারা আছেন তারা বলছেন যদি বাজার মনিটরিং ব্যবস্থা নিয়মিত করা হতো তাহলে কিন্তু হয়তো সবজির দাম আরো কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসতো, সেই বিষয়টি বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং ব্যবস্থা করে থাকেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা বাজার মনিটরিং ব্যবস্থা জোর দিয়েছেন, বাজার মনিটরিং ব্যবস্থা জোর দিয়ে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে বাজার রাখার চেষ্টা কিন্তু তারা করছেন, সেই বিষয়টি বলছিলেন। আর ক্রেতা বিক্রেতারা বলছেন যেহেতু আসছে কুরবানি ঈদ সামনে রেখে হয়তো আরো কয়েকদিন পরে সবজির দাম আরো কিছুটা কমতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে পেঁয়াজের দাম কিন্তু 50 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে, রসুন বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা কেজি দরে। যদিও ক্রেতারা বলছেন পেঁয়াজ রসুনের দাম তাদের নাগালের মধ্যে রয়েছে। এছাড়াও ব্যবসায়ীরা বলছেন যে হয়তো পেঁয়াজ এবং অন্যান্য মশলা জাতীয় যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেই পণ্যের দাম হয়তো কিছুটা বাড়তে পারে ঈদের আগে, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা লক্ষ্য করছি যে প্রতিনিয়ত বাজারে সবজির দাম অর্থাৎ না বাড়লেও সবজির দাম যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় কিন্তু ক্রেতারা বলছেন তাদের কিন্তু কিছুটা বাড়তি দাম মনে হচ্ছে, এবং তারা বলছেন বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা হয় তাহলে ময়মনসিংহের প্রত্যেকটি বাজারে সবজির দাম কমে আসবে এবং তারা কেনাকাটা করতে অর্থাৎ সবজি ক্রয় করতে কিন্তু তাদের যে হিমশিম খেতে হয় সেটি আর খেতে হবে না। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজির বাজার থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুর মাছঘাট। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, আপনি তো বাজারে রয়েছেন, ইলিশের দাম কেমন দেখছেন জানাবেন। জি, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আজ সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু ক্রেতা বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে ঘাটে কিন্তু ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে। আজকে কিন্তু দাম কিছুটা কমেছে, অর্থাৎ গত সপ্তাহের তুলনায় ইলিশ ধরা যখন শুরু হয়েছিল তখন কেজি ছিল 3000 টাকা 1 কেজি সাইজের, আজ সেটি হচ্ছে 2400 থেকে 2500 টাকা। আর যেটি 700 থেকে 900 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকা। আর যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা। আমি সকালে থেকে দেখেছি এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এসেছেন ইলিশ ক্রয় করার জন্য, এবং আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ইলিশের দাম কিছুটা কমাতে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন। তারা আশা করছেন আগামী দিনে ইলিশের দাম আরো কমলে তারা কিন্তু আরো স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারবেন। আমি বিক্রেতাদের সাথে এই ঘাটে যারা আড়তদার রয়েছে
রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে বলেছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু ইলিশের সরবরাহ বাড়ায় কিন্তু দাম কমতে শুরু করেছে। তো তারা আশা করছেন এভাবে যদি ইলিশের সরবরাহ থাকে তাহলে দাম আরো কমে আসবে। আমি কথা বলেছি এখানে যে পদ্মা মেঘনা সহ বিভিন্ন জায়গা থেকে যারা জেলেরা এই ঘাটে মাছ নিয়ে আসছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন তারা কিন্তু এই যে চাঁদপুরের পদ্মা মেঘনা নদী এখানে কিন্তু জেলেরা এখনো কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। এই যে ঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে এটি কিন্তু হাতিয়া এবং ভোলা অঞ্চলের ইলিশ কিন্তু এখানে এসেছে বিভিন্ন নৌপথে এবং সড়ক পথে। তো আশা করা যায় চাঁদপুরের যে ইলিশ রয়েছে সেটির দাম কিন্তু এখনো স্থিতিশীল, অর্থাৎ চাঁদপুরের ইলিশের দাম কিন্তু কমেনি। আরেকটু বিষয় হচ্ছে এখানে যারা জেলেরা রয়েছেন তারা বলছেন তাদের জালে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না, তারা কিন্তু নদী থেকে নিরাশ হয়ে ফিরছেন। তো তারা আশা করছেন আগামী দিনে তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং ইলিশের সরবরাহ ঘাটে বাসলে কিন্তু দাম কমে আসবে। তো এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। চাঁদপুর থেকে ইলিশ মাছের বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী শরীফ আহমেদ। বাজারে নতুন চাল আসতে শুরু করায় নওগাঁর বাজারে কিছুটা কমেছে চালের দাম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, দাম কমতে শুরু করায় জনমনে কি কিছুটা স্বস্তি ফিরেছে কিনা জানাবেন। ইশরাত, আপনি জানেন ধানে এবং চালে উদ্বৃত্ত জেলা নওগাঁয় এখন বড় মৌসুমের ভরা মৌসুম চলছে, ধান কাটার ভরা মৌসুম চলছে। ইতিমধ্যে এখানে প্রায় 25 থেকে 30, কোনো কোনো এলাকায় প্রায় 30 থেকে 35% জমির ধান কাটা ইতিমধ্যে শেষ হয়েছে এবং এই প্রেক্ষিতে নতুন চাল বাজার আসতে শুরু করেছে এবং নতুন চাল বাজার আসতে শুরু করার প্রেক্ষিতে চালের বাজারে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে নতুন চালের দাম বেশ খানিকটা কম মনে হচ্ছে। বিশেষ করে এইবারে ভরা মৌসুমের চালের দাম যেটা সরু জাতের চালের দাম 80 থেকে 85 টাকা কেজিতে যেটা উঠেছিল সেটা এখন নতুন চাল যেটি সেটা 65 টাকা কেজিতে নেমে গেছে। তবে পুরাতন যে চালটা সেটা মোটামুটি 80, 78 বা 80 টাকার মধ্যে ওঠানামা করছে। আমি যদি আপনাকে আজকের চালের বাজার দর বলি এবং ধানের বাজারের কথা বলি, নওগাঁয় আজকে খুচরা চাল আজকে জিরা চাল বিক্রি হচ্ছে নতুন যেটা সেটা 65 টাকা কেজি ধরে, সুফলতা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ধরে, এছাড়া কাটারি বিক্রি হচ্ছে 60 টাকা, যদি বা কাটারি এখনো বাজারে তেমন একটা আসতে শুরু করেনি। এছাড়া পুরনো স্বর্ণা বিক্রি হচ্ছে 56 এবং রঞ্জিত বিক্রি হচ্ছে মোটামুটি একই দামে। তবে জিরার যেটা বলা হচ্ছে জিরা এবং কাটারির ধানের দাম যেটা সেটা মৌসুমের শুরুতে বেশ ভালো একটা দাম থাকলেও 1380 থেকে 1400 টাকা পর্যন্ত ধানের দাম থাকলেও এই মুহূর্তে কিছুটা কমেছে, মোটামুটি 12 থেকে 1300-এর মধ্যে ওঠানামা করছে। আর সুফলতা আজকের বাজারে বিক্রি হচ্ছে 1200 থেকে 1230 টাকা। চাল আজকে জিরা যেটা নতুন বাজারে এসেছে এটা 3000 টাকা করে বিক্রি হচ্ছে 50 কেজির বস্তা। এছাড়া সুফলতা বিক্রি হচ্ছে 2700 এবং কাটারি তেমন একটা আসেনি, তবে তারপরও কাটারি বিক্রি হচ্ছে 3000 থেকে 3100 টাকা বস্তা। আমি যদি আপনাকে নওগাঁ জেলায় এবারে বুড়ো মৌসুমে ধান উৎপাদন হয়েছে 1,93,000 হেক্টর জমিতে এবং এই পরিমাণ জমি থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 8,73,000 মেট্রিক টন। জেলায় উদ্বৃত্ত চালের পরিমাণ থাকে গড়ে প্রায় 12 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ অভ্যন্তরীণ বাজারে চালের প্রয়োজন হয়ে যায় প্রায় 5 লক্ষ মেট্রিক টন আর উৎপাদিত হয়ে থাকে প্রায় 17 লক্ষ মেট্রিক টন। তো মোটামুটি চালের দাম কিছুটা কমতি হওয়ায় জনমনে বেশ স্বস্তি হয়েছে। মোটামুটি এই ছিল আজকের চালের বাজার নিয়ে নওগাঁ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। নওগাঁ থেকে চালের বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী কামাল হোসেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, সেলিনা হায়াত আইভীর গ্রেফতার নিয়ে আপনার কাছে কি কি তথ্য রয়েছে জানাবেন আমাদেরকে। শুক্রবার রাত 10:30টার সময় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র
সেলিনা হায়াৎ আইবির বাড়িতে মূলত পুলিশি যে অভিযান সেটি শুরু হয় এবং তখনই কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের যে হত্যাকাণ্ড হয়েছে, অর্থাৎ বেশ কয়েকজন নিহত হচ্ছে, সেই নিহতের ঘটনায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবি তিনি সেই মামলার আসামি। এ কারণে পুলিশের পক্ষ থেকে তারা অভিযান চালাচ্ছেন এবং রাতভর কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সেলিনা হায়াৎ আইবির বাড়ির আশেপাশে অবস্থান করছিলেন এবং সে সময় কিন্তু স্থানীয় জনতা এবং সেলিনা হায়াৎ আইবির কর্মী এবং সমর্থকেরা এই তার বাড়ির পাশে সড়কে নেমে আসে এবং তারা বিক্ষোভ করে সড়ক অবরোধ সৃষ্টি করলে রাতে কিন্তু পুলিশ সেলিনা হায়াৎ আইবিকে গ্রেফতার করতে চাইলেও সেটি কিন্তু পারেনি এবং তিনি নিজেও জানিয়েছেন যে তিনি রাতে নয় দিনের বেলায় পুলিশের সঙ্গে তিনি কিন্তু আসবেন, এমনটা জানিয়েছেন। তো আজকে ঠিক সকাল 5:45টার দিকে সেলিনা হায়াৎ আইবির যে দেওভোগের চুনকা কুটির রয়েছে সেই কুটির থেকে কিন্তু পুলিশ তাকে গ্রেফতার দেখায় এবং তারপর পরে কিন্তু তাকে নারায়ণগঞ্জের যেটি আসলে জেলা গোয়েন্দা কার্যালয় সেখানে আনা হয় এবং তারপর ঠিক 10:30টার সময় কিন্তু নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন কাদিরের আদালতে সেলিনা হায়াৎ আইবিকে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমডাইল এলাকাতে গুলিতে নিহত মিনারুল হত্যা মামলায় তাকে কিন্তু আদালতে তোলা হয়। তো সেই মামলার শুনানি শেষে আদালত কিন্তু তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবিকে কারাগারে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু আসলে আমরা দেখেছি এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 26 তারিখ ধার্য করেছে আদালত। তো গতকাল রাত থেকে আজকে এই সকাল পর্যন্ত কিন্তু এই সেলিনা হায়াৎ আইবিকে গ্রেফতারের পর তার যে কর্মী সমর্থক এবং স্থানীয় জনতা রয়েছেন তারা কিন্তু এই যে পুলিশি যে গ্রেফতারের সময় যে গাড়িবহর সেই গাড়িবহর নিয়ে নগরীর বিবি রোড এলাকা থেকে একেবারে আদালত চত্বর পর্যন্ত এসেছিল। সে সময় কিন্তু সেলিনা হায়াৎ আইবির গাড়িটি যখন আসলে এই নারায়ণগঞ্জের আদালত আসছিল ঠিক তখন কিন্তু কালীর বাজার এলাকাতে কিন্তু দুর্বৃত্তরা ইট পাটকেল ছোটে এবং পটকা ফোটায় এবং সব মিলিয়ে গতকাল থেকে এখন পর্যন্ত আসলে এই পুরো নারায়ণগঞ্জ শহরে এই ঘটনাকে এখন কিন্তু বেশ আলোচিত হয়েছে এবং এখন পর্যন্ত আসলে সেলিনা হায়াৎ আইবিকে কারাগারে পাঠানো হয়েছে। এই হচ্ছে আমার কাছে এই মুহূর্তের আসলে সবশেষ তথ্য। ইশরাত, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবিকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বিলাল হোসাইন। দেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তনের আয়োজন হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পরিদর্শন করছে এনএসআই, ডিজিএফআই ও এসএসএফ এর একটি টিম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে এবং আর কি কি খবর রয়েছে সব জানাবেন। ইশরাত, যেমনটি বলছিলেন 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 14ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে 5ম সমাবর্তন। এই সমাবর্তন ঘিরে আনন্দ এবং প্রস্তুতির যেন শেষ নেই। আজ সকাল থেকেই এনএসআই, ডিজিএফআই এবং এসএসএফ এর একটি টিম এখানে পরিদর্শন করেছেন এবং এখানে নিরাপত্তা জোরদার করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, আমি এখন দাঁড়িয়ে আছি ডক্টর ইউনূসের একটি ভবনের সামনে। আমার পেছনেই আছে ভবনটি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভবনটির নিরাপত্তা তারা এইমাত্র নিশ্চিত করে গেছেন এবং এখানে আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আসবেন, ওনার এই ভবনে উনি আসবেন এবং এখানে তিনি এই ভবনটা পরিদর্শন করবেন। তার আগেই এসএসএফ এই ভবনটি পরিদর্শন করে গেছেন, এমনটি আমরা জানতে পেরেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন রয়েছে আমরা জানতে পেরেছি প্রায় 23,000 শিক্ষার্থী ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন এবং আমাদেরকে যেটি জানিয়েছেন উপাচার্য আমাদেরকে জানিয়েছেন এখানে প্রায় 50 থেকে 60 হাজার লোকের সমাগম হতে যাচ্ছে 14ই মে। সেই কারণে
নিরাপত্তা একটু জোরদার করা হচ্ছে। এখানে ব্যক্তিগত কোনো ধরনের গাড়ি এখানে প্রবেশ করতে পারবে না। যারা রেজিস্ট্রেশন করেছেন তারা এইখানে যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের ভেতর থাকবেন এবং আশেপাশে পুরো চট্টগ্রাম ক্যাম্পাস জুড়ে থাকবেন তাদের আত্মীয় স্বজন এবং অন্যান্য লোকজন, তারা সকলে এখানে থাকবেন এমনটি আশা করছেন। পুরো চট্টগ্রাম ক্যাম্পাস জুড়ে এখন নানান প্রস্তুতির কাজ চলছে, আমরা দেখতে পেয়েছি কাজ চলছে। কেউ মঞ্চ তৈরির কাজ করছেন, কেউ বিভিন্ন সাজসজ্জার কাজ করছেন। এখানে পুরনো যে স্মৃতিস্তম্ভগুলো রয়েছে সেগুলো কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলো আবার সুন্দর করে সংস্কার করে সেগুলো সুন্দর করে তুলছে। একটা বলতে গেলে বলা যায় যে একটা আনন্দমুখর পরিবেশে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে এই সমাবর্তন হতে পঞ্চম সমাবর্তন হতে যাচ্ছে। এটি বিশ্বের রেকর্ড করবে বলে ধারণা করছেন তারা। ইশরাত, ধন্যবাদ আপনাকে। সর্ববৃহৎ সমাবর্তনের আয়োজন হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিজা হক পায়েল।